দক্ষিণ এশিয়ার ৪৯টি দেশের মধ্যে শিক্ষকদের বেতনের র্যাঙ্কিং যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের অবস্থান ৪৫তম। তো বাংলাদেশের শিক্ষকরা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম বেতন পান। আমরা যদি দেখি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় মালদ্বীপে, ১,০০,০০০+। মালদ্বীপের পরে আমরা যদি আসি, আমরা দেখতে পাবো যে মালদ্বীপের পরে নেপাল সেখানে হলো ৫১,০০০ টাকা বেতন, মান্থলি ৫১,০০০ টাকা। নেপালের পরে যদি আমরা আসি, আমরা দেখব ভুটান ৩৭,০০০ টাকা বেতন। ভুটানের পরে ভারতে যদি আসি, আমরা ৩১,০০০ টাকা দেখব। এছাড়া আমরা যদি দেখি যে পাকিস্তানে ২২,০০০ টাকা, মিয়ানমার ২০,০০০ টাকা। কিন্তু বাংলাদেশের যে ১১তম গ্রেডের শিক্ষকেরা বেতন পান, প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষকেরা, তো তাদের বেতন হলো ১২,৫০০ টাকা। তো ১২,৫০০ টাকা মানে ডেইলি যদি আমরা অ্যাভারেজে ধরি, তারা বেতন পান ৪১৬ টাকা। মুদ্রাস্ফীতির এই বাজারে ১১ বছর আগের যে বেতনটা ছিল, সেই বেতনটা, যে শিক্ষকদের জীবনমান ছিল, এখন সেই জীবনমান আরও নিচে। তো আমরা যদি শিক্ষকদের সময়ের সাথে সাথে শিক্ষকদের জীবনমান যদি বৃদ্ধি না করতে পারি, শিক্ষকদের বেতন বাড়াতে না পারি, বা শিক্ষকদের যে মৌলিক ন্যূনতম চাহিদা যদি একটা রাষ্ট্র যদি পূরণ না করতে পারে, সেখান থেকে একটা রাষ্ট্র কিভাবে স্ট্যান্ডার্ড মানসম্মত শিক্ষা শিক্ষকদের কাছ থেকে আশা করে? কারণ একজন শিক্ষক শুধুমাত্র তার কর্মঘণ্টা, জীবিকার জন্য কর্মঘণ্টা ধরেন ৬ ঘন্টা, কিন্তু আমরা যদি বলি তিনি এই যে তার শিক্ষকতার পাশাপাশি, আমরা দেখব যে মেজরিটি অন্য কোনোভাবে তার তার বিভিন্ন সাইড বিজনেস থাকতে পারে, অন্য কোনো চাকরির সাথে জড়িত আছে, বা যে পরিবারে সে নিজে চাকরি করে এমনভাবে না, তার স্ত্রী চাকরি করছে। তো আমরা আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী যে বিষয়টি বলেছেন যে আমাদের কর্মঘণ্টা তিনি হিসাব করছেন, কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রীর হিসাব করা দরকার যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বা এশিয়ার মধ্যে অন্য দেশের যে বেতন কাঠামোটা কীরকম, সেটা ওনাকে হিসাব করা দরকার। উনি এর আগেও একটা কথা বলেছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে বিদেশ থেকে এই স্টুডেন্টরা আমাদের দেশে পড়তে আসবে। তো সেই স্ট্যান্ডার্ড আপনি যদি সেই লেভেলে যেতে পারেন, আপনার শিক্ষকের জীবন মানের দিকে খেয়াল রাখতে হবে। কারণ একজন শ্রমিক তার ডেইলি ইনকাম, অ্যাভারেজ ডেইলি ইনকাম ১,০০০ থেকে ১,২০০ টাকা। সেখানে একজন শিক্ষক কর্মচারী পাচ্ছেন ২৭৫ থেকে ৪১৬ টাকা। তো এই বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে যেখানে ২টা পে স্কেল দেওয়ার কথা ছিল, সেখানে আপনারা ১১ বছর হয়ে গেল, একটাও পে স্কেল দিলেন না। বিগত সরকারও দেয় নাই, অন্তর্বর্তী সরকারও এটা নিয়ে অনেক বাহানা করেছে। আপনারাও এই যে গত ৪০,০০০ কোটি টাকা রেখে যাওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সময়, সেই টাকাটা আপনারা অন্য খাতে দিয়েছেন। এটা আপনারা শিক্ষকদের সাথে যে ন্যায্যতা, শিক্ষকদের যে যোগ্য দাবি, এটাকে আপনারা অবমূল্যায়ন করেছেন। তো একটা শিক্ষক সমাজকে, শিক্ষক শ্রেণীকে অবহেলিত করে অমর্যাদাকর একটা পেশা হিসাবে শিক্ষকতাকে যে এটা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে এটা যদি আপনারা তুলে ধরেন, তাহলে এই শিক্ষকতা পেশায় মেধাবীরা তার কখনোই আসবে না যতটুকু তারা আসতে চেয়েছিল। এই যে আপনারা 18-র যে ব্যারিকেড দিলেন, যে 18 বছরের অভিজ্ঞতা হতে হবে, বয়স না হলে সেটাকে আপনারা কাউন্ট করবেন না, তাহলে এই যে মেধাবীরা কেন এখানে আসবে, যেখানে কোনো ধরনের প্রমোশন নেই, যেখানে কোনো আর্থিকভাবে কোনো সুবিধা নাই, সেখানে কেন শিক্ষক মেধাবীরা এখানে আসবে? তো আমাদের দেশে যে আমরা যতদিন না পর্যন্ত শিক্ষকদেরকে, শিক্ষকতা পেশাকে মর্যাদায় না নিয়ে আসতে পারবো, আমাদের দেশে যে সামাজিক স্ট্যাটাসে আমরা দেখি যে শিক্ষকদেরকে, যদিও আমরা মুখে শিক্ষকদের অনেক সম্মান করি, কিন্তু শিক্ষকদেরকে আমরা মানসিকভাবে বা মনের দিক থেকে আমরা সবসময় ভাবি যে এই যে শিক্ষকতা পেশায় কারা আসে,
যাদের অন্য কোনো গতি নেই। কিন্তু যখন মেধাবীরা এই শিক্ষকতা পেশায় আসা শুরু করলো, তখন থেকেই আপনারা আবার নতুন করে একটা তাদের উপর একটা মানে সময়সীমা চাপিয়ে দেওয়া হলো যে তাদেরকে বার্ধক্য যেতে হবে, তাদেরকে বৃদ্ধ হতে হবে, তখন তাদেরকে প্রমোশন দেওয়া হবে, তাদেরকে প্রশাসনিক পদে নেওয়া হবে। এটা দুঃখজনক। তো আমরা বলবো যে আপনারা আমাদের বিগত 10 বছরের যে পে স্কেলটা 11 বছর পে স্কেল দিতে পারলেন না, এখন আবার নতুন কোনো ফন্দি ফিকির শুরু করেছেন যে আলাদা স্কেল দিবেন, স্বতন্ত্র স্কেল দিবেন। আমি আমার বাড়ি ভাড়াটা 45% পাচ্ছি না, আমার উৎসব ভাতাটা 100% আপনারা করতে পারছেন না, আমি চিকিৎসা ভাতা সেই মান্ধাতার আমল থেকে এখনো 500 টাকা করে পাচ্ছি। 500 টাকা দিয়ে বাংলাদেশে কোথায় আমি ডাক্তার দেখাবো, ওষুধ কিনবো না পরীক্ষা নিরীক্ষা করাবো? আমি তো কিছুই বুঝি, আমি না আমার পরিবারে। তো এই যে শিক্ষকতা পেশাকে যদি আপনি দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যে রেখে দেন, এই দেশ কখনো আমরা যে বলবো যে আমরা অনেক পিছিয়ে যাবো, যেখানে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা ভিয়েতনাম আমাদের সমসাময়িক রাষ্ট্র আমাদের অতিক্রম করে গেছে। আজকে আমরা সেই দেশে আমাদের দেশে শ্রমিক পাঠিয়ে উল্টা তাদের উপর আমরা রেমিটেন্সের জন্য ওয়েট করছি। তো এইভাবে একটা শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা এইভাবে করে মানে শিক্ষকতা পেশাকে শিক্ষাকে যদি আমরা যদি একেবারে অবমূল্যায়ন করি, তাহলে আমরা আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্রই শ্রমিক উৎপাদন করা ছাড়া আর কিছুই করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।